সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্সাদ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে। আশা করছি করোনাকালীন এই ক্রান্তিকালে তোমরা হালে বেহালে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। স্কুলে এসে ক্লাস করছো, তার সাথে সাথে আমাদের যে অনলাইন ক্লাস কার্যক্রমগুলো আছে তার সঙ্গে যুক্ত থেকে ক্লাসগুলো নিয়মিতভাবে করছো। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমি উপস্থাপনা করছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্সাদ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আসো প্রথমে আমরা দেখে নিই আজকে আমরা কি জানবো, তোমরা কি শিখবে, জানবে এবং কি আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞানের 10ম অধ্যায়, আর্থিক বিবরণী। এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আরো কিছু বিষয় তোমরা জানতে পারবে। আসো দেখে নিই। আজকে তোমরা আর্থিক বিবরণী সম্পর্কিত একটা অঙ্ক সমাধান করতে পারবে। তার সাথে সাথে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে সার্বিক বিষয়বস্তু, হিসাব বিজ্ঞানের যে সার্বিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। আসুন আমরা এবার চলে যাই আলোচনায়। আজকে আলোচ্য বিষয় একটা অঙ্ক। আমি অঙ্কটা পড়ছি, আমার সাথে সাথে তোমরা অঙ্কটা পড়ো এবং খাতায় তুলে নাও। নিচের রাওয়া মিলটি আবির ট্রেডার্সের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। আবির ট্রেডার্সের রাওয়া মিল 31শে ডিসেম্বর 2019। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রয় ও বিক্রয়, দেখো, ক্রয় ডেবিট দিকে 1,10,000 টাকা এবং বিক্রয় ক্রেডিট দিকে 2,95,000 টাকা। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব 70,000 টাকা, প্রদেয় হিসাব 90,000 টাকা। উত্তোলন ও মূলধন, উত্তোলন 80,000 টাকা এবং মূলধন 1,50,000 টাকা। ফেরত, ডেবিট দিকে যেটা আছে সেটা নিশ্চয়ই তোমরা জানো, বিক্রয় ফেরত, আর ক্রেডিট দিকে ক্রয় ফেরত 7,500 টাকা। বহি পরিবহন 16,500 টাকা। উত্তোলনের সুদ 5,000 টাকা। ভাড়া ডেবিট দিকে 12,000 টাকা, ব্যাংক চার্জ 3,000 টাকা। কুঋণ সঞ্চিতি 4,500 টাকা। নগদ বাট্টা, দেখো, ডেবিট দিকে আছে 8,500 আর ক্রেডিট দিকে 10,000। এর অর্থ হলো ডেবিট দিকেরটা প্রদত্ত বাট্টা আর ক্রেডিট দিকেরটা প্রাপ্ত বাট্টা। অর্থাৎ ডেবিট দিকেরটা খরচ, ক্রেডিট দিকেরটা আয়। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য আছে 52,000 টাকা, স্থায়ী সম্পদ 2 লক্ষ টাকা, সর্বমোট 5,62,000 টাকা। ডেবিট দিকের মোট যোগফল এবং ক্রেডিট দিকের মোট যোগফল 5,62,000 টাকা। ঠিক আছে। আমরা দেখতে পেলাম একটা রেওয়ামিলে তোমরা জানো দশম অধ্যায়ে যে অঙ্কগুলো থাকে তার নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে, তাই না? সেই সমন্বয়গুলো কি কি আমরা দেখে নিই। বলছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা, যার বাজার মূল্য 27,000 টাকা। 2 নম্বরে বলা হয়েছে প্রাপ্য হিসাবের 10% কুঋণ সঞ্চিতি হিসাবভুক্ত করো। 3 নম্বরে স্থায়ী সম্পদের 5% অবশ্যই ধরতে হবে। এবং 4 নম্বরে ধারে বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। এই ছিল মোটামুটি আলোচ্য বিষয়ের। এখন আমরা দেখবো এই আলোচ্য বিষয়ের আলোকে তোমাকে কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে বলা হচ্ছে। ক নম্বরে বলছে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে উপযুক্ত তথ্যের ভিত্তিতে 30 জুন 2019 তারিখে সমাপ্ত বছরের মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো। এবং গ নম্বরে মোট মুনাফা 1,67,000 টাকা ধরে রাসেল ট্রেডার্সের সমাপ্ত বছরের জন্য নিট মুনাফা ও বা নিট ক্ষতি নির্ণয় করো। তাহলে আমরা নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করব। আমরা জানি এবং তোমরা জানো যে প্রাপ্য হিসাব কাকে বলে, ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব তৈরি হয়, তাই না? যখন আমরা ধারে পণ্য বিক্রয় করি তখন প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবে তৈরি হয় বা সৃষ্টি হয়। নিট প্রাপ্য হিসাব বলতে কি বুঝবো? আমরা নিট প্রাপ্য হিসাব বলতে সেটাই বুঝবো যে ধারে বিক্রয়ের পরিমাণ যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে, তার সঙ্গে যদি অলিখিত কোনো ধারে বিক্রয় থাকে তাহলে সেটা যোগ করতে হবে। এবং যদি কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বলে তাহলে সেটা বাদ দিতে হবে। আমরা অঙ্কে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব ছিল কত টাকা, দেখো তো। আমরা প্রাপ্য হিসাব উপর থেকে 2 নম্বরে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব ডেবিট দিকে 70,000 টাকা আছে, তাই না? আর সমন্বয় দেখো বলা হয় ধারে বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়, তাহলে অবশ্যই এটা কি করতে হবে, যুক্ত করতে হবে। তার সাথে সাথে 2 নম্বর সমন্বয় দেখো বলা হয়েছে প্রাপ্য হিসাবের 10% কুঋণ সঞ্চিতি হিসাবভুক্ত করো। এর অর্থ হলো মোট প্রাপ্য হিসাবের মধ্যে 10% কুঋণ সঞ্চিতি হিসাব করে বা ধার্য করে বাদ দিয়ে দেখাতে হবে। ছোট্ট একটা হিসাবের মাধ্যমে আমরা ক নম্বর রিকোয়ারমেন্ট পূরণ করবো। আসলে দেখে নিই। দেখো, এই যে প্রাপ্য হিসাব যেটা রাওয়া মিলে দেওয়া ছিল 70,000, তার সঙ্গে অলিখিত বিক্রয় যেটা সমন্বয়ে ছিল 15,000 টাকা, সেটা আমরা যোগ করলাম হলো 85,000 টাকা। এই সর্বমোট 85,000 টাকার উপরেই বলেছে দেখো 2 নম্বর রিকোয়ারমেন্টে প্রাপ্য হিসাবের 10% কুঋণ সঞ্চিতি হিসাবভুক্ত করো। তাহলে আমরা 10% কুঋণ সঞ্চিতি হিসাবভুক্ত করবো। এই যে 85,000 10% দেখো কতটুকু হয়েছে, 25,000 10% 8,500 টাকা। ঠিক আছে। তাহলে 85,000 থেকে 8,500 বাদ দিলে কত পাওয়া গেল, 76,500 টাকা। এইভাবে আমরা নিট প্রাপ্য হিসাবের পরিমাণটা নির্ণয় করতে পারি। আশা করি ক নম্বর রিকোয়ারমেন্ট তোমরা সবাই বুঝতে পেরেছো, খাতায় করে নিয়েছো। ভবিষ্যতে পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে অবশ্যই করতে পারবে ইনশাআল্লাহ। এবার চলে যাবো খ নম্বর রিকোয়ারমেন্টে।
ক নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে যে উপযুক্ত তথ্যের ভিত্তিতে 30 জুন 2019 তারিখে সমাপ্ত বছরের মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মোট লাভ, নিট লাভ না। দ্যাট মিনস আমরা মোট লাভ নির্ণয় করার জন্য যে কাজ করি সেটা করব। কি করব? বিক্রয় মূল্য থেকে অর্থাৎ নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের যে ব্যয় সেই ব্যয়কে আমরা বাদ দিব। ঠিক আছে? তো বিক্রয় থেকে বা নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে আমরা সেটা বাদ দেব। বাদ দিলে মোট মুনাফা পাবো। প্রথমে আমরা ছকটা একবার দেখি, দেখো ছকটা হবে ঠিক এমন। বিবরণ টাকা টাকা টাকা, টাকার 3টা ঘর, তার মানে এই না যে 3টাই ঘর হবে। টাকার 3টা ঘরের অর্থ হলো এখানে আমরা যেটা করব যে ক্যালকুলেশন, কিছু কিছু হিসাব থাকবে যেগুলো ক্যালকুলেশন করার জন্য আমাদের টাকার ঘর প্রয়োজন হবে। ঠিক আছে? যেহেতু আমাদেরকে মোট মুনাফা বা নিট মুনাফা নির্ণয় করতে হবে, তো সেই জন্য আমরা যে ছোট ছোট যেই ক্যালকুলেশন গুলো আছে সেগুলো আমরা সেই টাকার ঘরগুলোতে করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কে প্রথমে দেওয়া ছিল বিক্রয়, প্রথমে সবার উপরে দেখো ক্রয় ও বিক্রয়, বিক্রয় ক্রেডিট দিকে দেওয়া ছিল 2,95,000 টাকা। আমরা প্রথমে তাহলে 2,95,000 টাকা লিখে ফেলবো, লিখেছি। এরপরে তোমাদের নিশ্চয়ই মনে আছে সমন্বয়ে অলিখিত বিক্রয় ছিল 15,000 টাকা, যা আমরা প্রাপ্য হিসাবের সঙ্গে যোগ করেছি, তাই না? এখন কেন করেছি? আমরা জানি যে একটা লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি অনুসারে দুটা পক্ষ বা হিসাবকে প্রভাবিত করে। একটা পক্ষকে ডেবিট করবে আর একটা পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করতে হবে, তাই না? তো আমরা প্রাপ্য হিসাবকে ডেবিট করেছিলাম, এই জন্য ডেবিট করে বাড়িয়েছিলাম, যেহেতু সম্পত্তিবাচক হিসাব, সম্পদ বাড়লো। আর তার সাথে সাথে বিক্রয়ের মাধ্যমে কি হয়? আয় বৃদ্ধি পায়, তাই না? আমরা আয়কেও বৃদ্ধি করে দিয়েছি, অলিখিত বিক্রয় বলে সেটাকে আমরা যোগ করে দেখাবো। আমরা 2,95,000 টাকার সাথে 15,000 টাকা যোগ করে 3,10,000 টাকা লিখেছি। এরপরে দেখো অঙ্কে কিন্তু একটা ফেরত ছিল, তাই না? দেখো ফেরত, ডেবিট দিকে ফেরত ছিল 10,000, আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফেরত, ডেবিট দিকে 10,000, ক্রেডিট দিকে 7,500। আমি বলেছিলাম ডেবিট দিকের যে ফেরত এটা বিক্রয় ফেরত, তাহলে এই ফেরত আমরা বাদ দেবো নিট বিক্রয় নির্ণয় করার জন্য। আমরা বাদ দিলাম, তাহলে 3,10,000 থেকে 10,000 বাদ দিলে কত পাচ্ছি? 3 লক্ষ টাকা। এই ছিল আমার নিট বিক্রয়ের পরিমাণ। আমার এখানে প্রথম অংশের কাজ শেষ, অর্থাৎ নিট বিক্রয় যেখান থেকে আমি খরচ বাদ দিব, কাজ শেষ করে ফেললাম, 3 লক্ষ টাকা লিখলাম। এখন আমার কাজ কি? এখন আমি যে পণ্য বিক্রয় করেছি সেই পণ্যের জন্য যে খরচ, সেই খরচটুকু বাদ দিলে আমি মোট মুনাফা পাবো, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়াই ছিল, দেখো সবার নিচ থেকে দ্বিতীয় নম্বরে প্রারম্ভিক মজুত পণ্য 52,000 টাকা। আমরা প্রথমে তাহলে লিখে ফেলবো। দেখো আমরা লিখেছি প্রারম্ভিক মজুত পণ্য, আমরা টাকার এই ঘরে লিখেছি 52,000 টাকা। যেহেতু ক্রয়ের একটা ক্যালকুলেশন থাকে, ফেরত বা বাট্টা সংক্রান্ত ক্যালকুলেশন থাকে, সেজন্য আমরা প্রথম টাকার ঘরে ক্রয়কে লিখবো। প্রথমে আমরা দেখো ক্রয় দেখতে পাচ্ছি সবার উপরে ক্রয় 1,10,000 টাকা, আমরা 1,10,000 টাকা লিখলাম এখানে, 1,10,000 টাকা। সেখান থেকে আমরা কি করব? ফেরতটুকু বাদ দিয়ে দেবো। এই যে দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফেরত, ডেবিট দিকেরটা যেহেতু বিক্রয় ফেরত, তাহলে ক্রেডিট দিকেরটা ক্রয় ফেরত 7,500 টাকা। ঠিক আছে? বাদ দিই, দেখো আমরা 1,10,000 টাকা থেকে 7,500 টাকা বাদ দিলাম, 1,02,500 টাকা। ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রারম্ভিক মজুত পণ্য ছিল 52,000 টাকা, তার সঙ্গে আমরা নিট ক্রয় যেটা বের হলো এখন আমরা বের করলাম 1,02,500 টাকা, সেটা যোগ করে কত পেলাম? 1,54,500। সেখান থেকে আমরা যে সূত্র, সেই সূত্র মোতাবেক সমাপনী মজুত পণ্য বাদ দিব। সমাপনী মজুত পণ্য কোথায় আছে দেখো তো, এই যে সমন্বয়। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা, যার বাজার মূল্য 27,000। তাহলে এখন সমাপনী মজুত পণ্য যে বাদ দিব, কোন টাকাকে বাদ দিব? এই 20,000 নাকি 27,000? আমরা জানি হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে, রক্ষণশীলতার নীতি। তো সেই রক্ষণশীলতার নীতি অনুসারে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যে মূল্যটা কম, সেই মূল্যে আমাদেরকে কি করতে হবে? হিসাবভুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে 20,000 এবং 27,000 এর মধ্যে কম পাচ্ছি কোন টাকা? 20,000। তাহলে এই 20,000 টাকায় আমরা বাদ দিব। বাদ দিই, দেখো 1,54,500 থেকে 20,000 বাদ দিচ্ছি, 1,34,500। আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। এবার আমাদের মোট মুনাফা নির্ণয়ের পালা। আগেই আমরা নিট বিক্রয় বের করে রেখেছি 3 লক্ষ টাকা, আর এখন আমরা বের করেছি বিক্রিত পণ্যের ব্যয় 1,34,500 টাকা। 3 লক্ষ থেকে 1,34,500 বাদ দিয়ে কত পেলাম? 1,65,500। এইটাই ছিল আমার মোট মুনাফার পরিমাণ। আশা করছি মোট মুনাফা নির্ণয় করতে দিলে তোমরা নিট বিক্রয় মূল্য
থেকে বিক্রিত পণ্যের সঠিক মূল্যায়নের মাধ্যম দিয়ে মোট মুনাফা নির্ণয় করতে পারবে। এবার আমি চলে আসবো গ নম্বর রিকোয়ারমেন্টে। গ নম্বর রিকোয়ারমেন্টে বলছে এটা আবির ট্রেডার্স হবে, বলছে মোট মুনাফা 1,67,000 টাকা ধরে আবির ট্রেডার্সের সমাপ্ত বছরের জন্য নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। আমরা খ নম্বর রিকোয়ারমেন্টে কি নির্ণয় করলাম? মোট মুনাফা। এবার আমরা নিট মুনাফা নির্ণয় করব। তো খ নম্বরে আমরা দেখো মোট মুনাফা বের করেছি কত টাকা? 1,65,500, কিন্তু এটা কিন্তু ভ্যালুলেস। কেননা গ নম্বর রিকোয়ারমেন্টে বলে দিয়েছি 1,67,000 টাকা মোট মুনাফা ধরে। মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয়, যদি গ নম্বর রিকোয়ারমেন্টে কোনো কথা না বলে বলতো নিট মুনাফা নির্ণয় করো, তাহলে খ রিকোয়ারমেন্টে যেই মোট মুনাফা নির্ণয় করা হলো সেটাকে মোট মুনাফা ধরেই কিন্তু গ নম্বরের নিট মুনাফা বের করতে হতো। যেহেতু গ নম্বরে নতুন করে তথ্য দিয়েছে 1,67,000 টাকা তোমাকে মোট মুনাফা ধরতে হবে, তাহলে এটাই হবে এখন এই রিকোয়ারমেন্টের জন্য মোট মুনাফার পরিমাণ। এখন আমরা মোট মুনাফা থেকে কি বাদ দিয়ে নিট মুনাফা বের করি? পরিচালন ব্যয়গুলোকে বাদ দিই এবং পরিচালন এবং অপরিচালন আয়গুলোকে যোগ করি, করে আমরা নিট মুনাফা বের করি। পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয়, পরিচালন আয়, অপরিচালন আয়টা কি? ব্যবসা পরিচালনা করতে গেলে যে খরচগুলো প্রত্যক্ষভাবে সংঘটিত হয় সেগুলো পরিচালন ব্যয়, আর ব্যবসা পরিচালনা করতে গেলে যে আয়গুলো সংঘটিত হয় সেগুলো হচ্ছে পরিচালন আয়। আয় এবং ব্যয়ের মধ্যে তুলনা করে আমরা নিট মুনাফাটা নির্ণয় করব এবং সমন্বয়গুলোকে সঠিকভাবে মূল্যায়নের মাধ্যমে। আমরা প্রথমে দেখো লিখে ফেললাম ছকে মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত শেষ টাকার করে 1,67,000 টাকা বাদ পরিচালন ব্যয়। ওই যে বললাম পরিচালন আয় ব্যয়গুলো সমন্বয়ের মাধ্যম দিয়ে আমরা করব। তাহলে পরিচালন ব্যয়গুলো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আমরা ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের যে পরিচালনা সংক্রান্ত যে খরচগুলো আছে, যেমন ভাড়া, বই পরিবহন, ব্যাংক চার্জ, প্রদত্ত বাট্টা, দেখো এখানে কিন্তু সবগুলো হিসাবই রেওয়া মিলে দেওয়া আছে, তাই না? সবগুলো হিসাবগুলো রেওয়া মিলে দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভাড়া 12,000 টাকা, বহি পরিবহন 16,500 টাকা, ব্যাংক চার্জ 3,000 টাকা, প্রদত্ত বাট্টা 8,500 টাকা। বুঝে গেল? এরপর দেখো সমাপনী কুঋণ সঞ্চিত। অঙ্কে একটু যেতে হবে আমাদের। দেখো আমি এখান থেকে তোমাদেরকে বলে দিই। এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো এই যে বই পরিবহন, এটা একটা পরিচালন ব্যয়, ভাড়া, ঠিক আছে, ব্যাংক চার্জ, যে বাট্টা, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার পরিচালন ব্যয়, যা আমরা এখানে দেখো লিখেছি। এই যে ভাড়া, বই পরিবহন, ব্যাংক চার্জ, প্রদত্ত বাট্টা লিখলাম। আর প্রদত্ত বাট্টা ডেবিটেডটা আমি বলেছি, আর ক্রেডিটেডটা প্রাপ্ত বাট্টা। এরপরে আমরা একটা সঞ্চিতি দেখেছিলাম, তাই না? এখানে আমরা দেখতে পেলাম কত টাকা, দেখো এই যে সঞ্চিতি ছিল না এখানে, এই যে দেখো কুঋণ সঞ্চিতি ক্রেডিট দিয়েছিল 4,500। এই কুঋণ সঞ্চিতিটা কি? কুঋণটা তো আমরা জানলাম অনাদায়ী পাওনা বা কুঋণ একই, দেনাদারের যে অংশ আদায়যোগ্য না সেটাই হলো অনাদায়ী পাওনা বা কুঋণ। তাহলে এই সঞ্চিতিটা কি? আমরা যেমন ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলা করার জন্য কিছু টাকা সঞ্চয় করে রেখে দিই না, তো ঠিক এখানে এই কাজটাই করব, যে আমরা যখন বিভিন্ন ব্যক্তির কাছে ধারে বিক্রয় করব, তখন আমার কোনো একজন দেনাদার এমন হবেই যে আমাকে টাকা ফেরত দিবে না, ধরে নিয়ে আমাকে ব্যবসা করতে হবে। তো আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের কোনো দেনাদার বা কিছু কিছু দেনাদার টাকা পরিশোধ করবে না, যার জন্য আমি আগে থেকে কিছু ফান্ড রেজ করেছি, যে হঠাৎ করে যদি দেনাদার আমাকে টাকা না দেয় তার প্রভাব যেন ব্যবসাতে না বিস্তার করে। তো সেই জন্য আগে থেকে সঞ্চিত তহবিল তৈরি করে রাখা হয়েছিল। অনাদায়ী পাওনা যদি সংঘটিত হয় তাহলে সেখান থেকে, অর্থাৎ সেই ফান্ড থেকে রিকভারি করে প্রকৃত অল্প যে দেনাদারের পরিমাণ, সরি অনাদায়ী পাওনার পরিমাণ, সেটা যেন করা সম্ভব হয়, রিকভার করা সম্ভব হয়। কারণ যখন একটা প্রতিষ্ঠানে খরচের পরিমাণটা বেড়ে যাবে মুনাফার পরিমাণ কম হবে, আর মুনাফার পরিমাণ কম হলে কি হবে? ইনভেস্টর, বিনিয়োগকারীরা কি করতে চাইবে না? বিনিয়োগ করতে চাইবে না। তাহলে আমরা অঙ্কে একটু আগে লক্ষ্য করলাম যে অনাদায়ী পাওনা 8,500 টাকা। তাহলে যা বললাম তোমাদেরকে সঞ্চিতিটা ঠিক এই জিনিসটা, যে আমরা ঝুঁকি মোকাবেলার জন্য রেখেছি। তাহলে আমরা একটু আগে যেটা নির্ণয় করেছিলাম 8,500 টাকা প্রাপ্য হিসাবে যেই 10% কুঋণ সঞ্চিতি ধরতে হয়েছিল, সেই 10,500 থেকে আমরা এখানকার যেই 8,500 থেকে আমরা 4,500 টাকা যেটা আমাদের ফান্ডে ছিল, ফান্ডের টাকাটা বাদ দিয়ে দেখবো প্রকৃতপক্ষে আমাদের পাওনার পরিমাণটা চলতি বছর কত হয়েছে। আমরা সে কাজটা করেছি। এই যে দেখো এখানে কুঋণ সঞ্চিতি যেটা নতুন বা সমাপনী 8,500 টাকা আমরা নির্ণয় করলাম। এরপর সেখান থেকে কুড়ি সঞ্চিত যে প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 4,500, সেটা বাদ দিলাম। কত টাকা হলো? 4,000। তাহলে দেখো একটা বিষয় তোমরা খেয়াল করে, যদি এই সঞ্চিত তহবিল না থাকতো
তাহলে ৮,৫০০ টাকায় কিন্তু হতো তোমার অনাদায়ী পাওনা, যা প্রতিষ্ঠানের মুনাফাকে কমিয়ে দিত। কিন্তু সঞ্চিত তহবিল থাকার কারণে কত টাকা আমরা করতে পারলাম, রিকভার করতে পারলাম? ৪,৫০০ টাকা। ৮,৫০০ জায়গাতে আমার কত টাকা হলো? ৪,০০০ টাকা হলো ক্ষতি, তাই না? তো এইটা একটা বিষয়। আর আমরা এখানে দেখতে পাচ্ছি স্থায়ী সম্পদের অপচয় সমন্বয়, দেখো বলা ছিল, সমন্বয় বলা হয়েছিল যে স্থায়ী সম্পদের ৫% অপচয় ধরতে হবে। আমরা স্থায়ী সম্পদ একটা পেয়েছিলাম এখানে ২ লক্ষ টাকার ৫% আমরা অবচয় ধার্য করলাম। ২ লক্ষ টাকার ৫% হলো ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকা স্থায়ী সম্পদের অপচয় আমার পরিচালন ব্যয় রূপে গণ্য হবে। সর্বমোট আমরা ১২,০০০, ভাড়া ১২,০০০, বই পরিবহন ১৬,০০০, ব্যাংক চার্জ ৩,০০০, প্রদত্ত বাটা ৮,০০০ এবং যেটা ছিল ৪,০০০ টাকা, এবং অবচয়, স্থায়ী সম্পদের অবচয় সর্বমোট সবকিছু যোগ করে পেলাম ৫৪,০০০। ১,৬৭,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা বাদ দিলাম, ১,১৩,০০০ টাকা। এরই হলো আমার প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা। এখন এই পরিচালন মুনাফার সাথে আমরা কি করব? অপরিচালন বা অন্যান্য যে আয়গুলো আছে সেগুলোকে যোগ করব। আমরা অন্যান্য আয়ের মধ্যে দেখতে পাচ্ছি উত্তোলনের সুদ ছিল ক্রেডিট দিকে, ঠিক আছে? উত্তোলনের সুদ ছিল ক্রেডিট দিকে। আমরা দেখতে পাচ্ছি উত্তোলনের সুদ, দেখো আমরা মিলে দেখতে পাচ্ছি কত টাকা উত্তোলনের সুদ আমরা দেখতে পাচ্ছি, এই যে ক্রেডিট দিকে ৫,০০০ টাকা, ঠিক আছে? আমরা ক্রেডিট দিকে ৫,০০০ টাকা দেখতে পাচ্ছি। এই ৫,০০০ টাকা আমরা লিখে ফেলবো, এই যে ৫,০০০ টাকা লিখলাম এখানে উত্তোলনের সুদ। আর প্রাপ্ত বাট্টা, আমরা এই যে বাট্টার পরিমাণ এটা দেখতে পাচ্ছি, নগদ বাট্টা ডেবিট দিকে ৮,৫০০, ক্রেডিট দিকে ১০,০০০। আমরা লিখে ফেললাম, এই যে ৫,০০০ টাকা ছিল উত্তোলনের সুদ, আর প্রাপ্ত বাট্টা ছিল ১০,০০০, মোট ১৫,০০০। তাহলে আমরা ১,১৩,০০০ যেটা পরিচালন মুনাফা ছিল, সেখান থেকে আমরা এই ১৫,০০০ টাকা, এর সাথে ১৫,০০০ টাকা যোগ করব, ১,২৮,০০০ টাকা। এটি হলো আমার প্রতিষ্ঠানের নিট মুনাফার পরিমাণ। তাহলে আমরা সার্বিকভাবে কি জানলাম? সার্বিকভাবে জানলাম যে মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়গুলোকে বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা পাবো পরিচালন মুনাফা, এবং তার সাথে অপরিচালন আয়গুলোকে আমরা যোগ করব, করলে পাবো আমরা নিট মুনাফা। এইভাবে আমরা নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারি। আশা করি নিট মুনাফা নির্ণয় করতে দিলে তোমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসবো সার্বিকভাবে তোমাদের যে সিলেবাস, তোমাদের যে সিলেবাসটা করা হয়েছে, সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি পরীক্ষার আলোকে, সেই সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো কোন কোন অধ্যায় তোমাদের সিলেবাসে অধিভুক্ত করা হয়েছে। তোমরা জানো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম এবং দশম, এই ৮টা অধ্যায় তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় লেনদেন, লেনদেন অধ্যায় থেকে তো প্রশ্ন তোমাদের হবে। এই লেনদেন অধ্যায় থেকে দুতরফা দাখিলা পদ্ধতির পরে, এই দুতরফা দাখিলা পদ্ধতির উপরে যে প্রশ্নগুলো আসে, ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম কানুন, সেগুলো থেকে একটা প্রশ্ন আসে। চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এখানে আমরা লেনদেনের শ্রেণী বিভাগ এবং কোনটা কোন ধরনের লেনদেন সে সম্পর্কে জানি। এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের উপর ভিত্তি করে আমরা এখানে অঙ্ক করব, তোমরা ক্লাস করেছো। এবার পঞ্চম অধ্যায় হিসাব, হিসাব অধ্যায়ে আমরা হিসাবের শ্রেণী বিভাগকে জানি। হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবের যে শ্রেণী বিভাগ, সম্পত্তিবাচক, দায়বাচক, আয়বাচক, ব্যয়বাচক এবং মালিকানা সত্ত্ববাচক, এই হিসাবগুলোকে আমরা এখানে দেখব, লিখবো, শিখবো এবং শ্রেণী বিভাগ করে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। পঞ্চম অধ্যায়ে যে হিসাব অধ্যায়ে হিসাব সম্পর্কে আমরা যে ধারণা লাভ করব, সেই ধারণার আলোকে জাবেদা করব। আমরা লেনদেনের দুতরফা দাখিলা পদ্ধতিকে অনুসরণ করে একটা পক্ষকে ডেবিট আর একটা পক্ষকে ক্রেডিট করতে হয়, এই যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা ইমপ্লিমেন্ট করব জাবেদা অধ্যায়, তাই না? জাবেদার পরে আসবে খতিয়ান। লেনদেনকে আমরা প্রাথমিকভাবে জাবেদায় লিখি, আর সেই লেনদেনকে স্থায়ীভাবে বা পাকাপোক্তভাবে আমরা খতিয়ানে স্থানান্তর করি বা খতিয়ানে লিখে রাখি। খতিয়ান হচ্ছে স্থায়ী বা পাকা বই। এখানে প্রত্যেকটা হিসাবের বা এক একটা হিসাবের শিরোনামে মূলত হিসাবগুলোকে অ্যাকুমুলেটেড করে, অর্থাৎ একত্রিত করে মোট ব্যালেন্স নির্ণয় করা হয়। এবং এই ব্যালেন্স নির্ণয়ের পরে কি করা হয়? এই ব্যালেন্স নির্ণয়ের পরে নবম অধ্যায়, যেটা রাওয়ামিল, সেই অধ্যায়ে আমরা যেটা দেখতে পাই, এই হিসেবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলোকে লিখলাম দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি অনুসরণ করে, সেই নিয়ম নীতিকে স্বতঃসিদ্ধ করছে কিনা তা আমরা দেখি। আমরা রাওয়ামিলে দেখতে পাই একটা ডেবিটের ঘর থেকে একটা ক্রেডিটের ঘর থাকে। আমরা সাধারণত সম্পদগুলোকে ডেবিট দিকে, ব্যয়গুলোকে ডেবিট দিকে, আয়গুলোকে ক্রেডিট দিকে, দায়গুলোকে ক্রেডিট দিকে এবং মালিকানা সত্ত্বকে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করি। এছাড়াও অন্যান্য কিছু ছোটখাটো বিষয় বা কিছু কিছু হিসাব থাকে, যা সমন্বয়ের মাধ্যমে, যোগ বিয়োগের মাধ্যমে আমরা কখনো ডেবিটে কখনো ক্রেডিটে লিখি। অনিশ্চিত হিসাব তার মধ্যে একটি। আমরা জানি অনিশ্চিত হিসাব প্রকৃতপক্ষে কোনো হিসাব নয়, এটি হিসাব মিলকরণের একটা পদ্ধতি বা পন্থা মাত্র, যেখানে আমরা কোনো একদিকে যদি টাকার ঘাটতি হয়, তাহলে সেই ঘাটতির টাকাটুকু আমরা লিখে দুদিকে ব্যালেন্সটা যোগ করে মিলিয়ে ফেলি, তাই না? সম্ভাব্য দায় রাওয়ামিলে আসে না। আবার রাওয়ামিলে আরো কিছু হিসাব আছে, যেমন প্রারম্ভিক যে কোনো সম্পদ
প্রারম্ভিক যে কোনো দায় এবং সমাপনে মজুদ পণ্য রামিল অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে? এভাবে রামিল তৈরি করি এবং সার্বিকভাবে আমরা আর্থিক অবস্থার যে বিবরণী, সেই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা কি করি? প্রতিষ্ঠানের সার্বিক অর্থনৈতিক অবস্থা অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করি। যেখানে আমরা মোট মুনাফা, নিট মুনাফা নির্ণয় করি এবং আমরা এটা বের করি মালিকানা সত্ত্বের পরিমাণ কত, নিট লাভ কত, নিট ক্ষতি কত, মোট মুনাফা কত ইত্যাদি, যা আমরা দশম অধ্যায়ে জানলাম, শিখলাম, তাই না? আশা করছি তোমরা দশম অধ্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছো। এছাড়াও তোমাদের এসএসসি পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসের যে অধ্যায়গুলো দেওয়া আছে সেই অধ্যায় সম্পর্কে তোমরা ক্লাস করেছো এবং সার্বিকভাবে আজকে জানলে পুনরায়। আশা করি তার আলোকে তোমরা পড়ালেখা করে সার্বিকভাবে ভালো রেজাল্ট করবে। আসো আজকে ক্লাসের আলোকে কিছু মূল্যায়নের প্রশ্ন আছে যে দশম অধ্যায়ে আমরা আলোচনা করলাম, এই প্রশ্নগুলো একবার দেখে নিই। উত্তোলন কোন ধরনের হিসাব? উত্তোলন মালিকানা সত্ত্ববাচক হিসাব। অপচয় কি? অপচয় হলো সম্পত্তির স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষতি, কালের জীর্ণতা, ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়া, হ্যাঁ, স্থায়ী সম্পদের যে বাজার দরে পতন ইত্যাদি কারণে সম্পত্তির যে মূল্য হ্রাস পায় সেটি হলো অপচয়। কুঋণ বর্ণাদায়ী পাওনা বলতে কি বোঝো? এই যে দেনাদারের যে অংশটুকু আদায়যোগ্য নয় সেটি হলো কুঋণ বর্ণাদায়ী পাওনা। অলিখিত বিক্রয় কিভাবে হিসাবভুক্ত করা হয়? অলিখিত বিক্রয় আমরা কি করব? প্রাপ্য হিসাবের সঙ্গে যোগ করব আর বিক্রয়ের সঙ্গে যোগ করব, রিকোয়ারমেন্টে ছিল। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা মূল্যায়নের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করতে পেরেছো। তো আগামী দিন তো আসলে তোমাদের কিছু নেই, আগামীতে তোমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য ভালোভাবে তোমার প্রস্তুতি নিয়ে আশা করছি। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।